নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। ডক্টরস লাইভ অনুষ্ঠানে আমরা সকলেই রয়েছি। আর এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন, দেশ জুড়ে দিনে দিনে করোনার প্রকোপ কিন্তু ক্রমশই বাড়ছে। করোনা যুদ্ধে কিন্তু আমরা সকলেই সমানভাবে যুদ্ধ করে যাচ্ছি। এই সংগ্রাম থেকে কিভাবে বেরোবো, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার আগেই আজকে আলোচ্য বিষয়ে বলার আগে যে মানুষটি আজকে রয়েছেন হট সিটে, তাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে পিজিডিএস স্টেট ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। তাকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি ডক্টরস লাইভ। নমস্কার ডক্টর বাবু, স্বাগত আপনাকে। ইউ ওয়েলকাম। একটা পরিস্থিতি এখন আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা দিন যদি আমরা একটু খবরের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে ক্রমশ সারা বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে। এটা যেমন, এর পাশাপাশি বলি একটা ঘটনা, সেটা আমরা প্রত্যেকেই দেখছি যে এখন এই কোভিড হসপিটালকে পরিগণিত করার জন্য যদি আমরা আমাদের রাজ্যের দিকে দেখি, পশ্চিমবাংলায় মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাগর দত্তকে কোভিডের জন্য 100% সরকার থেকে পরিগণিত করা হচ্ছে কোভিড হাসপাতাল হিসেবে। কিন্তু এতে তো দেখা যাচ্ছে যে ইন জেনারেল যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে না। ফলে কি হয়েছে, যে ঘটনাটা আমরা দেখেছি যে পড়ুয়ারা বিক্ষোভে ফেটে পড়েছে যে তাদের কি করণীয় এবং কি করবে অন্যান্য ক্ষেত্রে যদি সমস্ত ডিপার্টমেন্ট থেকে ডক্টররা চলে যায় এই কোভিড পেশেন্টকে বাঁচানোর জন্য। তো সেক্ষেত্রে অন্য ডিপার্টমেন্ট যেহেতু এফেক্টেড হচ্ছে এর দ্বারা, এই ডক্টর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেই পড়ুয়াদের এই যে প্রতিবাদ বা বিক্ষোভ, তাকে কিন্তু অনেকেই আছে সেই প্রতিবাদে তাদেরকে সমর্থন জানিয়েছেন, আবার অনেক বিতর্ক রয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? সবার আগে আমার কিছু বলার আগে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করব সবাইকে, মেডিকেল কলেজ কলকাতাতে যারা আছেন ছাত্ররা, তার সাথে যারা, আমি বিক্ষোভ কথাটা ঠিক পছন্দ করি না আর কি, কোনো একটা জায়গায় হয়তো মনোমালিন্য হয়েছে সেই জন্য তারা তাদের অথরিটিসদের সাথে কথা বলছে। আচ্ছা। আর যারা ওখানে গিয়েছে এই পরিস্থিতি সামাল দিতে, সবাই আমার গুরুজন। আমরা একই ফ্যাটার্নিটিতে বিলং করি, মেডিকেল ফ্যাটার্নিটিতে বিলং করি আমরা। উই অল আর আ ফ্যামিলি অ্যাকচুয়ালি। আমি সবাইকে অনুরোধ করব, এই অনুরোধটা দিয়ে আমি শুরু করবো আমার বক্তব্যটা, যে দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। ইট ইজ আ প্যান্ডেমিক। 66 বছরে একজন ভদ্র মহিলা, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি কিন্তু সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন যাতে আমরা ভালো থাকতে পারি, নিজেকেও কম্প্রোমাইজ করে অনেক সময়। সেহেতু as a very small part of the fraternity rather, I would request and humbly request everybody to comply with the decisions of the government. I would humbly request everybody to comply with the decisions of the government. That is the first statement that I am going to make, that I have made already. Well, second partটা যদি আমি বলি, অ্যাকাডেমিক্স, যেটা নিয়ে বারবার কথা বলা হচ্ছে মেডিকেল কলেজ কলকাতাতে, আমি প্রথমেই টেনে নিই মাননীয় শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ডিএমই সাহেব তার একটা নোটিফিকেশনে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে একাডেমিক্স কোথাও হ্যাম্পার্ড হবে না। সাগর দত্ত মেডিকেল কলেজ, যেখান থেকে আমি পাস করেছি এমবিবিএস, মেডিকেল কলেজ কলকাতা, যারা এখানে পড়ুয়ারা আছেন, তারা বাইরে যে মেডিকেল কলেজেসগুলো এখনো নেওয়া হয়নি সেখানে গিয়ে তারা পড়াশোনা করতে পারে তাদের রেসপেক্টিভ ডিসিপ্লিনস বা ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা আমি মনে করি না লজ্জার কোনো বিষয়, বা এটা আমি মনে করি না কোনো সমস্যার বিষয় হওয়ার কথা। কিন্তু তবুও তো দেখা যাচ্ছে যে পড়ুয়ারা আপনারা সেটা নিয়ে বিক্ষোভ করছেন। সবার মনে একটা এরকম থাকে, দেখুন আমি আমার ঘরে খুব কমফোর্টেবল, আমি নিশ্চয়ই আমার বন্ধুর ঘরে অতটা কমফোর্টেবল হব না। পার্টিকুলারলি একটা সেন্টিমেন্ট বা এই একটা থিঙ্কিং সবার মধ্যে কাজ করছে। মানে আপনি বলছেন এটা আবেগ থেকে করছে? অনেকটা বলতে পারেন আবেগ বশত হচ্ছে এই ব্যাপারটা, যে না আমি আমার কলেজেই শিখবো, আমি অন্য কলেজে যাব না। কেন অন্য কলেজে যাব? আচ্ছা, কিন্তু
আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে যেই শিক্ষকরা আজকে মেডিকেল কলেজে পড়াচ্ছে they are all under MES, Medical Education Service. And MES is a transferable job. Transferable job. আজকে ধরুন আমি বর্ধমানে পড়ছি, ধরুন আমাকে যিনি পড়াচ্ছেন, আমার যিনি শিক্ষক, দুদিন পরে তিনি কিন্তু আরজি করে চলে যেতে পারেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। শিক্ষা কিন্তু কম্প্রোমাইজ হওয়ার কোনো জায়গা নেই এখানে। আচ্ছা, এটা শিক্ষা নিয়ে বলছেন, একটু টেকনিক্যালি কথাটা বললাম। হ্যাঁ, সেটা আপনি বলছেন, এটা ঘটনা এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির উপর ভর করে আমরা এই কথাটা এখন বলতে পারি, বা এটাও বলতে পারি যে পড়ুয়াদের একটা আবেগের বিষয় আছে। ধরুন আজকে যদি উদাহরণ দিয়ে বলি, আজকে যদি কোনো প্রেসিডেন্সির ছাত্র যদি তাকে যদি বলা হয় এই এখন যে মহামারী সিচুয়েশন চলছে তুমি এখন বিদেশের কলেজে চলে যাও, রাদা তার ক্ষেত্রে সেই আবেগটা কাজ করবে। একটু ক্রস করি, প্রেসিডেন্সি মানে জেনারেল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হয়ে গিয়েছে রাদা। জেনারেল ইউনিভার্সিটিস যেখানে জেনারেল কোর্সেস করানো হয়, আর মেডিকেল ইনস্টিটিউটস, অর রাদার আরো একটু স্পেসিফাই করে আমি বলি, মেডিকেল ইনস্টিটিউটস which provide tertiary care, প্রত্যেকটা কথার কিন্তু রেলেভেন্স আছে, টারশিয়ারি কেয়ার, সেগুলোর সাথে কিন্তু গুলোলে হবে না, সেগুলোর সাথে কিন্তু আপনি গুলোতে পারবেন না। এবার আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা থেকে বলি, যেটা বলছেন যে পড়ুয়ারা মনে করলে যেহেতু এটা ট্রান্সফারেবল এই পরিষেবা বলি বা আমরা সেবা হিসেবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে ধরুন অনেক ক্ষেত্রে এটা দেখা যায় না যে ধরুন মেডিকেল কলেজের, আমি পড়ুয়াদের রেসপেক্টে বলছি, আমি জানি না তারা তাদের রেসপেক্টেই বলছি, ধরুন একজন পড়ুয়া হিসেবে যে সে মেডিকেল কলেজে পড়তো, এখন ধরুন এই যে মহামারী সিচুয়েশন হয়ে রয়েছে বা পরিস্থিতি হয়ে রয়েছে করোনা ভাইরাসের জন্য, তো সেক্ষেত্রে তাকে এখন অন্য কোনো কলেজে গিয়ে অন্যত্র তাকে প্র্যাকটিস করতে হচ্ছে বা পড়তে হচ্ছে। তো সেক্ষেত্রে কি কোনো ক্ষেত্রে দেখা যাবে না যে সে যেটা হয় আর কি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, যে প্রতিষ্ঠানে তাকে বেশি ফেভার করা হয়, অন্য পড়ুয়াদের ক্ষেত্রে হয়তো সেটা হয় না, সেই ক্ষেত্রে কি করছে না? আপনার কি মনে হয়? এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন দিয়ে আমি কথাটা শুরু করেছিলাম। দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমি আবার দুটো কথা আমি আবারও টেনে আনছি আমার প্রিভিয়াস স্টেটমেন্ট থেকে। আমি প্রথমে বলেছিলাম ফ্যামিলি, কথাগুলো কিন্তু খুব স্ট্রং। ফ্যামিলি আর এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এই দুটোর উপরে ভিত্তি করেই আপনার এই কথার উত্তরটা আমি দেবো। ফ্যামিলি অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। একটা ফ্যামিলি, একটা ফ্র্যাটার্নিটিতে যখন আমরা বিলং করি, আর যখন আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে অ্যাজ আ ফ্রন্ট লাইন অফ ওয়ার্কার আমরা যখন কাজ করছি বা খাচ্ছি, তখন আমি মনে করি এভরিবডি অ্যান্ড এনিবডি শুড কমপ্লাই, দে শুড কমপ্লাই। যেমন শিক্ষক মন্ডলীকেও কমপ্লাই করতে হবে, তেমন ছাত্রদেরও কমপ্লাই করতে হবে, তেমন ডক্টরসদেরও কমপ্লাই করতে হবে, আবার তেমন ফ্যামিলির বাইরে একটু যদি আমি বেরোই, সাধারণ মানুষকেও কিন্তু কমপ্লাই করতে হবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মধ্যে, এই সিদ্ধান্তের জন্য। এবার সাধারণ মানুষের কথা যেহেতু বলেন, আমি আমাদের এই আলোচনায় থাকবো, একটু আলোচনাটাকে একটু অন্য মোড়ে নিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের কথা নিয়ে বলছেন, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের ক্ষেত্রেই বলছি, ধরুন যদি এই দুটো হাসপাতালে যে ধরনের ডিপার্টমেন্টগুলো রয়েছে শুধুমাত্র করোনা এফেক্টেড হলেই তারা যেতে পারছেন, কিন্তু জেনারেল ট্রিটমেন্টের জন্য অনেক সময় দেখা যাচ্ছে সাধারণ মানুষকে কিন্তু দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এবং আমার পরিচিত আমি অনেককে দেখেছি যে তারা হয়তো ট্রিটমেন্ট পাচ্ছেন না, এখনো এই ঘটনাটা হচ্ছে। এবার এই যে সমস্যা, এই সমস্যা থেকে সাধারণ মানুষ বেরোবে কিভাবে? বেশ, সবার আগে তাহলে আগের গ্রাউন্ডে আমি ফিরে যাই একটু। সরকার ডিক্লেয়ার করলো 100% কোভিড, তাই তো? তার মানে শুধু ল্যাবরেটরি কনফার্মড কেসেস অফ কোভিডই ভর্তি হবে, তাই তো আপনার প্রশ্নটা ছিল। তাহলে বাকি পেশেন্ট যাবে কোথায়? বাকি পেশেন্ট একদম, তাই তো। কোয়েশ্চনটা একটু মডিফাই করে দিলাম আমি। আচ্ছা, বেশ। ইস্যুটা হলো, প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে, আমি যতদূর জানি, আই রিয়েলি ডোন্ট নো আপনি জানেন কিনা বা আপনি আপডেটেড কিনা, ছাত্রদের একটা দাবি যে 50% কোভিড করা হোক, 50% কোভিড পেশেন্টস দেখা হোক, 50% নন কোভিড পেশেন্টস দেখা হোক, এটা ছাত্রদের দাবি। বা বলতে পারেন যারা বুদ্ধিজীবীরা ওখানে গিয়েছেন আমাদের ফ্যামিলির, তাদেরও কোথাও না কোথাও দাবিটা আছে আর কি। বেশ, এটার কিছু টেকনিক্যাল প্রবলেমস আছে, এই প্রবলেমসগুলো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাই। সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে,
যে পয়েন্ট নাম্বার 1, সোশ্যাল স্টিগমা। আমি কেন সোশ্যাল স্টিগমার কথা বলছি, এই 50-50 দিয়েই আমি বলবো, আমি অন্য কোনো রেশিওতে আমি যাব না, 50-50 দিয়েই আমি বলবো। বেলেঘাটা আইডি হসপিটাল মাত্র 2টো ওয়ার্ড কোভিডের জন্য করা হয়, আর তারপরে দেখা যায় বাকি যে ডিসিপ্লিনস গুলো আছে সেই ডিসিপ্লিনসে পেশেন্টের নাম্বারটা ড্রাস্টিক্যালি কমে যায়। সোশ্যাল স্টিগমা, যে একটা জায়গায় কোভিড পেশেন্টস আছে না, আবারও ভালো করে বলি, ল্যাব কনফার্মড কোভিড পেশেন্টস আছে, আমি ওখানে যাব যদি আমার না হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা গেছে, এমনও চিত্র কিন্তু আমরা দেখেছি যে ট্রিটমেন্ট করতে গেছে সেখানে কিন্তু করোনা এফেক্টেড হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, চাণক্যই ওটাই তো হয়েছে। বলছি, মানে আপনি 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 আমার পয়েন্টটাকে আরো স্ট্রং করে দিলেন আর কি। সোশ্যাল স্টিগমার সাথে এরকম অনেক ইনসিডেন্সেস কিন্তু দেখা গিয়েছে, যে আপনি কি বললেন যে ওখানে গিয়ে তারা গিয়েছেন, গিয়ে তারা করোনা এফেক্টেড হয়েছে, তাই তো? এই কথাটাই তো আপনি বললেন আমাকে। নাও সি, আমি যদি এই দুটো পয়েন্টকে মার্চ করি, তার মানে অটোমেটিক্যালি 50% কোভিড 50% নন কোভিড যে দাবিটা মেডিকেল কলেজে করা হচ্ছে, সেই দাবিটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত নয়। কারণ কি, অটোমেটিক্যালি এই আপনারই এই প্রথম দুটো কথাটাকে যদি আমি পাঞ্চ করি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অন্য ডিসিপ্লিনে পেশেন্টস কিন্তু অনেক অনেক কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। ওদের দাবি নিয়ে আমি কথা বলছি, আই এম সো সরি, আমি ওনাদের দাবি নিয়েই কথা বলছি। দেখুন, আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি পড়ুয়াদের দাবি, আবার এদিকে সাধারণ মানুষের কথা তো চিন্তা করতে হবে। বা ধরুন সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে কি করণীয় সরকারের কি করণীয় সেটা তো সরকার বলবে। সরকারের করণীয় সরকার অবশ্যই বলে, যেহেতু আপনি ফেভার করছেন তার জন্য বলছি, ফেভারে বলছেন তার জন্যই বলছি। ফেভারে বলছি এই জন্যই আছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, মেডিকেল কলেজ কলকাতা আর সাগর দত্তকে আপাতত 100% কোভিড করা হয়েছে। আর আমাদের কটা মেডিকেল কলেজ আছে? আমাদের পড়ে রইল এনআরএস, আরজিকর, ন্যাশনাল, আনটাচড, পিজি, the biggest super specialty hospital in West Bengal, তার সাথে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ, আর তার সাথে প্রত্যেক দিন প্রচুর টাকা সরকার ব্যয় করছে অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে, বা অনেক নন টিচিং হসপিটালসকে সুপার স্পেশালিটি সাপোর্ট দিয়ে ইকুইপ করার জন্য। ঠিক তাদের জন্যই কিন্তু, আমাদের এই সাধারণ মানুষের জন্য। আর একটা পয়েন্ট, একটা খুব ভাইটাল পয়েন্ট আমি অ্যাড করব। অ্যাকর্ডিং টু দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, the government can annex, please take this statement in its place value, the government can annex anything to combat COVID. It can be a stadium, it can be a hospital, it can be a hotel. I mean, stadium and hotels are maybe used for quarantine centers, that's a different issue, but it can annex anything. So let me bring my statement to a streamline. So they can annex the private hospitals as well. They have already annexed, and they can annex any private hospital at any point of time, and at the very same time, they have already fixed the amount per head for the patients who might be suffering from pathologies of other disciplines. Are you getting my point? অন্যান্য রোগ হলে সেগুলো will be taken care of. এবার একটা কথা বলি, সাধারণের দৃষ্টিভঙ্গি থেকে দাঁড়িয়ে বলছি। ধরুন এটা যদি, এই দাবিটা যদি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয় যে 50% কোভিড হবে, 50% নন কোভিড, সেই জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষের তো একটা ভয়ভীতি থেকেই যাচ্ছে। এবার যদি সেই ভয়ভীতি অতিক্রম করে সে হয়তো গেল, বা তিনি হয়তো গেলেন তার ট্রিটমেন্টের জন্য, তো সেক্ষেত্রে কি কোনো না কোনো ক্ষেত্রে এইটা কি আমরা বলে দিতে পারি, বা এটা কি সম্ভব যে না, সেই মানুষ সেই ট্রিটমেন্ট, সেই জেনারেল ট্রিটমেন্টটাই তাকে করা হবে এবং সে করোনা না এফেক্টেড হবে না? সেখানে কি এটা কখনো অ্যাসিওর করা সম্ভব? 50% কোভিড আর 50% নন কোভিড এর ট্রান্সমিশনের রিস্কটা, ক্রস ট্রান্সমিশন রিস্কটা অনেক বেড়ে যায়। সেটাতে পেশেন্টস, দেখুন, ডাক্তার তো অলরেডি হ্যাম্পার্ড, আমার জাত, আমার ফ্যাটার্নিটি তো অলরেডি হ্যাম্পার্ড। আমি আমাকে নিয়ে কথাই বলবো না, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি। যারা ফ্রন্ট লাইনারে কাজ করছেন
কি বলা যায় আচ্ছা, না, আমি যেটা বলছি বললাম, যারা শুনুন। ফ্রন্ট লাইনারে কাজ করছে পরিষেবা HCP দিতে গিয়ে তিনিও আহত হচ্ছেন। হ্যাঁ, পরিষেবা দিতে গিয়ে আমরা এইচসিপি, আমি সবাইকেই বলবো, শুধু মাত্র ডাক্তারদের নয়, হেলথ কেয়ার প্রোভাইডার্স, তারা তো অলরেডি শহীদ হয়ে গিয়েছেন, ঠিক আছে? বাকি লোকজনদের শহীদ না করলেই ভালো। 50% কোভিড, 50% নন কোভিড হলে চান্সেস অফ ট্রান্সমিশন অনেক বেড়ে যায়। যেই মানুষটা কোভিড নয় বা কোভিড অ্যাফেক্টেড নয়, কোভিড-19 অ্যাফেক্টেড নয়, বা SARS-CoV-2 অ্যাফেক্টেড নয়, সেই মানুষটা কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। ফলে মাঝখানে কোনো রাস্তা নেই আমার কাছে। আমার কাছে রাস্তা শুধুমাত্র দুটো, আর আমি করবোই না, বা আমি করবো, অথবা আমি করবো। আচ্ছা, এই একটু প্রসঙ্গটাকে আবার ঘুরিয়ে নিয়ে যাই। Sure. দিনে দিনে দেখা যাচ্ছে, যদি আমরা প্রত্যেক দিন আমরা ফলো করি, তাহলে দেখতে পাচ্ছি যে দেশ জুড়ে কিন্তু করোনার প্রকোপ বাড়ছে। এই যে বলা হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, করোনা ভ্যাকসিন বাজারে মিলবে অগাস্টের মধ্যে, একটা আশার আলো আমরা খুঁজে পেয়েছি, কিন্তু তাও তো করোনার প্রকোপ বেড়ে চলেছে। কিভাবে এখনো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে মানে কন্ট্রোল করা সম্ভব এই সিচুয়েশনটাকে? দেখুন, করোনা প্রকোপ আগে আপনার চ্যানেলে আমি বলেছি, প্রকোপ বাড়ছে কারণ কি এখন ট্রুন্যাট স্ক্রিনিং শুরু হয়েছে। এখন স্ক্রিনিং ভায়া ট্রুন্যাট মেশিনস, এখন স্ক্রিনিং শুরু হয়েছে। স্ক্রিনিং যদি শুরু হয়েছে, অটোমেটিক্যালি রেজাল্টস খুব দ্রুত পাওয়া যাচ্ছে এখন, উইদিন 45 minutes to 1.5 minutes, 1.5 years, 60 and 30, 90, maximum within 90 minutes you're getting your results, সো অটোমেটিক্যালি প্রকোপ বাড়ছে। নাম্বার অফ কেসেস আমরা দেখতে পাচ্ছি, ডকুমেন্টেড কেসেস বাড়ছে আমার। ডু ইউ গেট মাই পয়েন্ট? কেসেস বাড়ছে। And as far as vaccines are concerned, যে কোনো ভ্যাকসিন to be inducted within NIP, National Immunization Protocol, or NIS, National Immunization Schedule, এর মধ্যে ইন্ডাক্টেড হতে সময় লাগে। আপনি পোলিও ভ্যাকসিনের ইভলিউশনটা দেখবেন, আর তার সাথে BCGর ইভলিউশনটা দেখবেন। দুম করে একটা ভ্যাকসিন আমি দিয়ে দিলাম, সেই ভ্যাকসিনে অনেক ADR থাকে, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনস বা অ্যাডভার্স সাইড এফেক্টস অনেক থাকে। সেগুলো প্রথমে মনিটর করতে হয়, মনিটর করে সেগুলো যাতে আমরা আরো ভালোভাবে ঠিকঠাক মতো ভ্যাকসিনটাকে পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, সেগুলো অনেকগুলো ইস্যুস তার মধ্যে থাকে আর কি। কিন্তু সাধারণ মানুষ, So introducing a vaccine in the NIP is a pretty long-term process. এটা যেমন আপনি বলছেন, এবার এর একটা কথা বলি, সাধারণ মানুষকে তো চলতে হবে, তার দৈনন্দিন যা জীবনযাত্রা আছে, যা জীবন প্রণালী আছে, তাকে অতিবাহিত করতে হবে। কতটা পরিমাণ নিজেকে আটকে রাখবে এই করোনার করাল থাওয়া পরিস্থিতিতে? কতটা মানুষ নিজেকে আটকে রাখবে? আপনি যদি প্রতিদিনের চিত্র দেখেন, তাহলে দেখবেন যে কোনো না কোনো ক্ষেত্রে তো মানুষকে তার দৈনন্দিন কাজে বেরোতেই হচ্ছে। এবার এই ভয় ভীতির পরিস্থিতি নিয়ে তো ঘরে হাত গুটিয়ে বসে থাকতে পারবে না, সেখানে নিয়ে তাকে কাজ করতে হবে। সেখানে দেখতে গেলে ধরুন যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, বা আজকাল রোগভোগ তো কারোর বয়স দেখে হয় না, তো সেক্ষেত্রে তাকে তো প্রপার ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। যেমন পরিস্থিতি যখন খুব ভয়াবহ হয়ে গেছিল, তখন অনলাইন ডক্টর ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, এই কোভিড কেস ছাড়া, তাই না? অনলাইন ডক্টর ট্রিটমেন্টটাকে আমি খুব একটা সাপোর্ট করি না। এনিওয়ে, তারপরে বলুন। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে, এখন কিন্তু আমরা লকডাউন বলতে গেলে সেই হতে কিন্তু লকডাউন বলছি না, আমরা বলছি আনলক 2 চলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যতই আনলকিং করে দেওয়া হোক না কেন, দেখা যাচ্ছে কিন্তু ক্রমশই প্রকোপ বাড়তে শুরু করছে। প্রকোপ বাড়ছে, এবং তার সাথে সাথে কিন্তু মানুষের ওই যে জীবনযাত্রা প্রণালী, কিন্তু সেটা কিন্তু থেমে নেই, সবকিছুই চলছে এর সাথে সাথে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষকে কতটা বেশি সচেতন হওয়া উচিত, কতটা আপনার সজাগ করতে পারবেন আপনি? মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এটা আবার রিপিট করে আপনার এই প্রশ্নটাকে একটা লাইনেই শেষ করে দিচ্ছি। আমাদের করোনা নিয়ে বাঁচতে হবে। ভয়ভীতি নিয়ে? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভয়ভীতি নয়, আমি ভয়ভীতি বলিনি। বলে যে ডিপ্রেশন ইজ দ্য নেক্সট প্যান্ডেমিক which will follow corona or COVID-19. COVID-19 has been declared as a pandemic by WHO, if I'm not wrong. Right? It has been declared as a pandemic. The next pandemic which is about to follow is depression, and depression in itself is a clinical entity. আমাদের COVID-19 infections আর COVID-19 related depression and associated stuff, এগুলোকে নিয়ে বাঁচতে শিখতে হবে আমাদের।
with maintaining the guidelines as said by the government of West Bengal and the WHO from time to time. সেগুলো খুব সুন্দর করে হ্যাঁ আপনি সেটা তো গুগলে স্বাস্থ্য ভ্রমণ লিখলেই চলে আসে। এবার দেখুন যেটা না আমি মূলত বলতে চাইবো এই ধরনের কেসেসে যেটা দেখা যাচ্ছে যে বলা হয়েছে প্রয়োজন ছাড়া কেউ বেরোবেন না, প্রপার যে হাইজিন যেগুলো আছে সেগুলো হেলথ হাইজিনগুলোকে মেনটেন করতে হবে, সমস্ত কিছু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলেছে। কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যারা কোনো কোনো একটা কাজের সঙ্গে ধরুন রাস্তায় যদি আপনি দেখেন সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু সেই অর্থে মেনটেন করা হচ্ছে না। কেন মেনটেন করতে পারছে না তার কারণ হচ্ছে যদি অফিস আওয়ার্সগুলোতে দেখেন তাকে গ্যাদার করে কিন্তু সেই জায়গায় যেতে হচ্ছে, সাধারণ ভেহিকেল তাকে অ্যাভেল করতে হচ্ছে, অনেক সবাইয়ের তো আর নিজস্ব ভেহিকেল নেই। এবার সেই ক্ষেত্রে তাহলে কি করবে তারা, এই পরিস্থিতি নিয়ে চলবে এটা আমরা সবাই জানি যতক্ষণ না ভ্যাকসিন বেরোচ্ছে। ইফ আই এম নট রং তাহলে কি আপনি প্রশাসনকে অ্যালিগেট করছেন? না আমি প্রশাসনকে কখনো অ্যালিগেট না, করছি ইটস না। ওকে, ইটস ওকে, ইটস ওকে, সেটা আপনার ব্যক্তিগত ধারণা হতেই পারে। আপনি কি অ্যালিগেট করছেন? না আমি প্রশাসনকে কোনো অ্যালিগেট আপনি কি করছি এরকম না। কিছু বলতে, আমি লিড করছি আপনাকে, অসুবিধা নেই কোনো। মানে আপনি কি এরকম কিছু বলতে চাইছেন যে না পড়াশোনা একটু করা হওয়া উচিত? প্রশাসন অবশ্যই করা রয়েছেন, প্রশাসনের জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি না, আমি সাধারণ মানুষ হিসেবে আমার আপনার অভিব্যক্তিটুকু আমি আপনাকে বলছি যে প্রতিদিন আমরা যেহেতু আমরা নিত্যযাত্রী হিসেবে যখন আসি তখন তো আর কে শোতে হোস্ট করছে বা কে হচ্ছে সেগুলো নয়। যখন আমরা নর্মাল লাইফে থাকি তখন তো আমরা দেখছি যে এরকম ঘটনা কিন্তু ঘটছে। তো সেক্ষেত্রে কি করণীয়? কি করণীয়? ডিফিকাল্ট কোয়েশ্চেন। প্রশ্নটা করলেন এটা একটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে করলেন আপনি। আমি আমার ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে তো আমি প্রত্যেকটা যে ডিরেক্টিভস গুলো দেওয়া হয় সো অ্যাজ ফার অ্যাজ ইউ নো সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড হাইজিন, আপনাদের কতবার আমি চাইলাম হ্যান্ড ওয়াশটা, অনেকবারই চেয়েছি প্রবলেম। ওটা আমার অবসেশন হয়ে গিয়েছে আর কি অনেকটা, হ্যান্ড ওয়াশটা। মাস্কটা পরে নেই, মাস্কটা পরে থাকলে আমার গ্লাসেসে ফগিং হবে আর কি। আর আপনার সাথে মোটামুটি আমার ভালোই ডিসটেন্স আছে আর কি। হ্যাঁ মানে এখানে আমাদের as of স্টুডিওটা now দেখে আর কি, বোঝা যাচ্ছে studio যে দেখে তাই social- মনে হচ্ছে আর কি we are social maintaining a maintain আছে। good distance আর কি। Anyway, that's not the point. The point is very simple, you know. This question comes from a very individual perspective. এবার যদি আমি চাই আমি you know 5 জনকে নিয়ে আমি আসর বসাতেই পারি, না চাইলে নাও বসাতে পারি। এটা তো একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন হয়ে গেল, খুবই ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ থেকে। সেখানে মানুষকে তো সচেতন হতে হবে। আর যদি না হয়, আর যদি দেখা যায় যে না হয়, তাহলে আমি খুব স্ট্রিক্টলি রেকমেন্ড করব যাতে প্রশাসন তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয়। এটা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উনি কিন্তু বারবার মানুষকে সেন্সিটাইজ করার বা সচেতন করার চেষ্টা করেছেন। আচ্ছা এবারে আমরা আমাদের প্রসঙ্গে চলে আসি। একটু প্রসঙ্গটাকে আমরা ঘুরিয়ে নিয়েছিলাম। কেন ঘুরিয়ে নিলাম তার কারণটা হচ্ছে যে আলোচনা আমরা সবসময় শুনছি এখন একটাই, সব প্রত্যেকের কাছে একটাই এখন হট কেক হয়ে দাঁড়িয়েছে করোনা। এইটা নিয়ে চলতে হবে, এটা স্বাভাবিক। এই হ্যাঁ এটা না সাধারণ বলছেন হট কেক, আমরা বলছি হট টপিক একটা, রাইট। তো সেক্ষেত্রে বলি যে এই যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কোনো জায়গায় কি মনে হচ্ছে না যে আরো স্বাস্থ্য পরিকাঠামোটাকে একটু উন্নত হওয়ার দরকার ছিল? কোথায় মনে হচ্ছে যে পরিকাঠামো উন্নত নয়? তাহলে এত প্রকোপ মানে বাড়ছে কেন? প্রকোপ তো বাড়ছে কারণ কি আর ডিটেকশন বেশি হচ্ছে জন্য। আচ্ছা ডিটেকশন বেশি হচ্ছে, প্রকোপ বাড়ছে। প্রকোপ আমার বাংলাটা একটু খারাপ, এনিওয়ে আচ্ছা। প্রকোপ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডিটেকশন বাড়ছে। ট্রিটমেন্ট কোথায় কম্প্রোমাইজ হচ্ছে? ট্রিটমেন্ট তো কম্প্রোমাইজ হচ্ছে না। ট্রিটমেন্ট সাগর দত্ততে আপনি গেলে আপনি বুঝতে পারবেন যে সাগর দত্ততে রিসেন্টলি কতগুলো ভেন্টিলেটরস ঢোকানো হয়েছে। আই হ্যাভ দ্য লিস্ট প্রবলি ইন মাই মোবাইল। আমার মোবাইলে হয়তো লিস্টটা আছে, নেটওয়ার্ক যদি পাওয়া যেত আমি দেখিয়ে দিতাম আপনাকে। সাগর দত্তকেই ওরা স্টেট গভর্নমেন্ট কতটাই একুইপ করেছে কমব্যাট দ্য সিচুয়েশন। সাগর দত্তকে যদি করতে পারে, সাগর দত্ততে অ্যাপ্রক্সিমেটলি 700 বেডস আছে, মেডিকেল কলেজ আছে 2000 বেড, সামথিং লাইক দ্যাট, 2000, মোর দ্যান 2000 মেবি, আমি এক্সাক্ট ফিগারটা জানি না। দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ ইন এশিয়া। তাহলে তাকে একুইপ নিশ্চয়ই করবে। সবার আগে আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা HCPs, we are frontline workers.
আমাদের সবাইকে, যারা আমার গুরুজন আমার ফ্যামিলির মধ্যে, যারা আমার সমবয়সী আর যারা আমার জুনিয়র, তাদের সবাইকেই এখান থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের সিদ্ধান্তকে, তা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো মনোমালিন্য প্রকাশ না করে, এটা আমি বলছি অন মাই ওন ইন্ডিভিজুয়াল অ্যাকর্ড, কিন্তু কোনো মালিন্য প্রকাশ না করে তাদেরকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে কমব্যাট করতে হবে এই সিচুয়েশনের এগেইনস্টে। কারণ যতদিন তারা বেরিয়ে আসতে পারবেন না, ততদিন সাধারণ মানুষের ক্ষতি বই, লাভ তো হবে না। আর যারা, আমি এই কথাটা বলতে চাই আলাদা করে, কিছু মানুষ শোনা গিয়েছে ইন্ধন দিচ্ছে, আমি শুনেছি, আমি জানি না, আমি শুনেছি, তারাও ডাক্তার, তাদেরও বোঝা উচিত যে এখন পলিটিক্স করার সময় না, আমাদের সময় পড়ে আছে, সামনে বিধানসভা, 21শে বিধানসভা, যদি এই সব কিন্তু তাও তো রাজনৈতিক মহল যদি দেখি সরগরম, রাজনৈতিক মহলের মধ্যে আমি আমার ফ্যামিলির নিয়েই কথা বলবো, বাইরের লোকদের নিয়ে একটু পরে কথা বলছি, ফ্যামিলি বাইরে একটু, আমি ফ্যামিলি মানে ঘরের থেকে একটু পরে বেরোচ্ছি, আপাতত ঘরের মধ্যেই কথা বলি, আচ্ছা ঠিক আছে, উইথ ইউর কাইন্ড পারমিশন। একদম। তাহলে ফ্যামিলির মধ্যে যদি আমি কথা বলি, আমি মানে আমার ফ্যাটার্নিটির কথা বলছি, ডক্টর ফ্যাটার্নিটির কথা বলছি। ডক্টর ফ্যাটার্নিটির মধ্যে আপাতত রাজনীতি করার অনেক সময় আমি পাবো, বা আমরা পাবো, একদমই, কিন্তু এখন না, এখন নয়। একে অপরের হাত ধরা উচিত আমাদের, আর তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আরো শক্ত করা উচিত আমাদের। অ্যাটলিস্ট এখন এই প্রকোপটা একটু মিটে যাক, এই সমস্যাটা একটু মিটে যাক। রাজনীতি করার জন্য তো সারা জীবন পড়ে আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এটা আমার ফ্যামিলির মধ্যেই বলছি আমি। আর দ্বিতীয় কথা, আগে বাঁচি তো, তারপর তো রাজনীতি, তাই না কি? একদমই। তাহলে প্রকোপ থেকে আবার ব্যাগে বেরোনো উচিত আমাদের ফ্যামিলির মধ্যেই, আমি বলছি আগে আমরা প্রকোপ থেকে বেরোই, তারপর রাজনীতি না করা যাবে। একদম। আপাতত উই হ্যাভ নো অপশন। ইট হ্যাজ টু বি 100% কোভিড অর ইট হ্যাজ টু বি নাথিং। 50% এর কোনো জায়গায় কিন্তু নেই। ইট ডাজন্ট স্ট্যান্ড, টেকনিক্যালি ডাজন্ট স্ট্যান্ড। আমি পয়েন্টস গুলো কিন্তু বললাম। হ্যাঁ, আপনি বলেছেন তাহলে এই যে পড়ুয়াদের আবেগটা, তাহলে তাদের আবেগটা কোথায় গিয়ে ঠেকবে? তারা যে একটা বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ আমি সে অর্থে বলছি না, একটা প্রতিবাদের জায়গা থেকে যে প্রতিবাদী ভাষা ব্যক্ত করছেন, তাহলে তাদের আবেগটা তারা কিভাবে ধরে রাখবে, বা তাদের প্রতিবাদী যে ভাষায় তারা সরব হয়েছেন সেটাকেই বা কিভাবে আটকে রাখবেন? আপনি আপনার প্রশ্নের মধ্যে আবেগ কথাটা কিন্তু অলরেডি বলে দিয়েছেন, ঠিক আছে? মনে আছে? একদম। আচ্ছা, বেশ। আমার নিজের কথাতে একটু যাই। বিগত 1-1.5 বছর ধরে আমি বাড়ি যাচ্ছি না, 1 বছর হয়ে গেছে। করোনা চালু হলো, COVID-19 I guess এই জানুয়ারিতে the first case was detected and it was declared by WHO. It's around 2 months, after 2 months or 3 months, something like that. I don't remember the duration. Anyway, আমি নিজেই কতদিন বাড়ি যাই না, নিজেই কতদিন সারাদিন আমার পড়াশোনা, আমার নিজস্ব দৈনন্দিন কাজকর্ম, পেশেন্ট দেখা, এইগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছি। আমি মনে করি না এখন আবেগের কোনো জায়গা আছে বলে। মানে পার্সোনাল আবেগের কোনো জায়গা নেই? পার্সোনাল আবেগের কোনো জায়গা নেই, সেটাই বলছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টেটমেন্ট। পার্সোনাল আবেগের এখন কোনো জায়গা নেই। হ্যাঁ, সেটা টেকনিক্যাল আবেগ হতো তাহলে না, অন্য প্রশ্ন ছিল। আচ্ছা, টেকনিক্যাল আবেগ হলে অন্য প্রশ্ন, যে হ্যাঁ আমি এটা শিখতে পারবো না, এটা করতে পারবো না। আমি সেটা আবারও দুটো পয়েন্ট, ভেরি ভাইটাল দুটো পয়েন্ট দিয়ে আমি সেটাকে কাউন্টারই করছি। প্রথম কথা, মাননীয় শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা অলরেডি বলে দিয়েছে, একাডেমিক্স বলে দিয়েছিলেন বা বলে দিয়েছেন ভায়া আর নোটিস, যে একাডেমিক্স হ্যাম্পার হবে না। তারা অন্যান্য মেডিকেল কলেজে গেলে যদি যায়, তাদের ট্রান্সপোর্টেশন ফেসিলিটিসও দেওয়া হবে, আর তাদের একাডেমিক্স কোনোভাবে যাতে কম্প্রোমাইজ না হয় সেটার জন্য একটা খুব স্ট্রিক্ট মেসেজ উনি অলরেডি দিয়ে পাঠিয়েছেন সব মেডিকেল কলেজে। একদমই তাই। প্রথম কথা। দ্বিতীয় কথা, কেন অন্যান্য স্পেশালিটিতে যারা আছেন তাদের শিক্ষাটা কমবে না? এই কারণেই, কারণ কি COVID-19 is not only does not refrain itself
the symptomology of COVID-19 does not only refrain itself to the chest. It does not refrain. Anything and everything in this whole world can be COVID. Any symptoms can be COVID. It has got a wide spectrum. আমি এটা আগেও বলেছিলাম, এই একই চ্যানেলে দাঁড়িয়ে একদমই। বলেছেন। Any and everything can be COVID. একদমই, অর্থাৎ আমরা আজকে আলোচনা করে যেটা ডাক্তারবাবুর সঙ্গে বুঝতে পারলাম যে এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে, করোনার করাল থাবে আমরা প্রত্যেকেই পড়েছি, কিন্তু পড়ুয়াদের ক্ষেত্রে বলি আপনাদের ব্যক্তিগত ভাবাবেগটাকে আটকে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর বীরপাক্ষ বিশ্বাসকে আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। খুব ভালো থাকবেন এবং অবশ্যই 24 আওয়ার্স টিভির সঙ্গে জুড়ে থাকবেন।